দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কোন দিকে গড়াচ্ছে নির্বাচন, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমি পরিচয় করাতে চাই, আমার সঙ্গে আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, এবং আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মাহমুদা হাবিবা আপনার কাছে আসি। ত্রয়োদশ নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক হয়নি, একটি ঘোষণা আছে যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি নিয়ে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি 50টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 28টি দলের বিপক্ষে 15টির মতো দল প্রায় তারা এর পক্ষে অবস্থান নিয়েছে এবং বলছে যে তা পিআর পদ্ধতি তারা চান। কেউ উচ্চ কক্ষে চান, কেউ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটিতেই চান। আসলে এটি কি রাজনীতিতে বিতর্ক বাড়ছে কিনা এই নিয়ে, না সমাধানের পথে হাঁটছি আমরা? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচককে এবং আমাকে যারা শুনছেন তাদেরকে। পিআর পদ্ধতি নিয়ে আলোচনা যেটা অতি সম্প্রতি উঠেছে সেটা আসলে নিম্নকক্ষের জন্য। আমরা যদি একটু আগে ফিরে যাই, আমাদের সম্ভবত 13টা সংস্কার কমিশন ছিল, এরপর ঐকমত্য কমিশন, সেই ইনাদের বৈঠক কিন্তু 3-4 মাস ধরে চলছে। সেখানে সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা পাঠানো হয়েছিল, যেদিকেই আপনি তাকান না কেন, নিম্নকক্ষ কিংবা সাধারণ নির্বাচনে, এখন তো আর নিম্নকক্ষ বলে কিছু নাই, মানে জাতীয় সংসদ নির্বাচনে পিআর কথাটা আলোচনায় কখনোই ছিল না। এইটা আমরা যে ঐকমত্য কমিশন যারা ডিসকাস করছেন, এটা সবসময় যেহেতু দুটো কক্ষ নিয়ে কথা হচ্ছে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, কাজে উচ্চকক্ষে এই সংখ্যানুপাতিক মানে অংশগ্রহণটা রাজনৈতিক দলের, এটা বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি আছে। এই যে আমরা বোধহয় এটা শুনলাম প্রথম এই যে কয়েকদিন আগে, এটা নিয়ে আলোচনা হয়েছে, পিআর নিয়ে যে আলোচনা হয়নি তা না, নানা ধরনের। হ্যাঁ, এটা যেটা হচ্ছে রাজনৈতিক মাঠে রাজনৈতিক একটা বক্তব্য হিসেবে উঠে আসতে শুরু করেছে। ইসলামী শাসন আন্দোলনের একটা সমাবেশ ছিল সেই দিন, আমরা সুস্পষ্টভাবে কিছু রাজনৈতিক দলকে সেদিন পিআরের পক্ষে কথা বলতে শুনেছি। কাউকে কাউকে এত দূরও বক্তব্য দিতে শোনা গেছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এটা তো ভাই প্রত্যেকটা বিভিন্ন দল, যে দল তারা সেভাবে সেটা চাইতেই পারেন, কিন্তু সংস্কার প্রস্তাবনা যেটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সকল দল, নিবন্ধিত দলগুলো এবং মানে জুলাই আগস্ট আন্দোলনের অংশীজনদের নিয়ে যে ঐকমত্য কমিশনের কাজ চলছে, সেখানে তো জাতীয় নির্বাচন পিআরে হবে কি হবে না এই প্রশ্নটাই নাই, এই প্রশ্নই নাই। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান ব্যবস্থায় ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেমে নির্বাচন নিয়ে ওখানে আলোচনা হচ্ছে। তো সেখানে যেটা হয়েছে, এখন ইসলামী শাসন আন্দোলনের এটা দাবি হতে পারে এটা জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দাবি, এটা তারা তুলতেই পারেন। আগামীতে নির্বাচন হলে যখনই নির্বাচনটা অনুষ্ঠিত হোক, তখন সংসদে আসার পরে যারা যারা আসবেন তারা এটা নিয়ে এগিয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে একটু ঠিক বোঝান যে কি ওয়েতে এটাকে আসলে মানে ইনকর্পোরেট করা যাবে, আমি তো বুঝতে পারি না। রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলেরই স্বাধীনতা আছে, তারা যে তাদের মতো তাদের যেটা কনভেনিয়েন্ট মনে হয়। পিআর নিয়ে আমি আরও একটু বলতে চাই, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেম কিন্তু মার্সিলেস একটা সিস্টেম। এখানে একটা সুনির্দিষ্ট পরিমাণ, একটা মিনিমাম থ্রেশহোল্ড না হলে আপনার কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। অন্যদিকে পিআর সিস্টেম কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দলগুলো, যাদের মানে দল হিসেবে খুব বেশি ভালো করার সুযোগ নাই অনেক ধরনের বাস্তবতায়, তাদের ক্ষেত্রেও পিআর পদ্ধতিটা এক ধরনের সংসদে আসনের নিশ্চয়তা দেয়। ফলে পিআর অনেকের কাছেই, বিশেষ করে অনেক দলের কাছেই এটা আগ্রহের বিষয় হতে পারে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো সুস্পষ্টভাবে ওয়েস্টমিনিস্টার সিস্টেমের ডেমোক্রেসিতেই আছে এবং এইটা নিয়ে আমরা আসলে চিন্তিত না। রাজনীতির মাঠে 10 ধরনের কথা হবে, 5 রকম দাবি আসবে, সেইগুলো নিয়ে মিটিগেট করা, সেগুলো নিয়ে এগিয়ে যাওয়াটাই তো রাজনীতি। আপনাদের দলের কেউ কেউ বলছে যে পিআর পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব নয়, বা আপনারা সুস্পষ্টভাবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন, পিআর পদ্ধতি আপনারা চান না। সেক্ষেত্রে আসলে এটা মানে বিতর্কের মধ্যে থেকে যাবে, নাকি নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন কিনা আগামী নির্বাচনে? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না। দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো এটার পক্ষে না, খুব সুস্পষ্টভাবে। বাস্তবায়নযোগ্য হোক কি না হোক সেটা পরবর্তী প্রশ্ন, আমরা এইটার পক্ষে নই। এটা হচ্ছে দল হিসেবে আমাদের অবস্থান। আর এক ধরনের ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার যে ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেটিক সিস্টেম চলে এসেছে, যে নির্বাচন চলে এসেছে, এই ধরনের একটা আমূল পরিবর্তন যদি আপনার নির্বাচনের ব্যবস্থা আপনি আনতে চান, এটা কিন্তু এত সহজ বিষয় না, ইট উইল টেক টাইম। এবং পিআর পদ্ধতির ভালো দিক নিয়ে যত কথাই বলা হোক, এটার অসংখ্য দিক আছে, যেই কারণে এটা আসলে সমর্থনযোগ্য বলে আমরা মনে করি না। যেমন আপনি পিআর পদ্ধতিতে আমাদের এলাকা ভিত্তিক জাতীয় সংসদ নির্বাচনে কি হয়, এলাকা ভিত্তিক
আসন ভিত্তিক নির্বাচন হয়, সেখানে এলাকার জনগণ বেছে নেন তাদের প্রতিনিধিদের। পিআর কিন্তু আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনি যে স্বতন্ত্র ইলেকশন করবেন, আপনার যে ব্যক্তি হিসেবে স্বতন্ত্র ইলেকশন করার যে স্বাধীন অধিকার, সেটা কিন্তু আপনার পিআর পদ্ধতিতে বিলোপ হয়ে যাচ্ছে। এখানে আরো অনেক বিষয় আছে। আপনি ধরেন দলের একটা মানে ক্যান্ডিডেট লিস্ট থাকবে, সেই লিস্ট অনুযায়ী আপনার দল যাকে দিয়ে দিবে, সে হবিগঞ্জের মানুষকে নিয়ে যদি রাজশাহীর আমার আসনে দিয়ে দেয় রাজশাহী 5, কিংবা যদি আরেকজনকে দিয়ে দেয় বগুড়া 2, এই ধরনের জাস্ট মানে সরি বগুড়া 2 বগুড়া 6, এই যেটাই হোক না কেন, এটা তো হতে পারে না, এটা তো গ্রহণযোগ্য না। কারণ এলাকার মানুষের তো ওইটুকু স্বাধীনতা থাকতে হবে যে তার এলাকার জনপ্রতিনিধি সে নির্বাচিত করবে। এই ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এইটার সাধারণ মানুষের শুধু ভোটাধিকার, দল না, এরা মার্কা কেবল বিজয়ী হয় না, এখানে প্রার্থীর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল আছে, এবং প্রার্থীকে মানুষ বিজয়ী করে। এই দলের পাশাপাশি দল এবং প্রার্থী মিলে এই ভোটটা সম্পন্ন হয়। এই জিনিসটা থেকে মানুষ মানে প্রথমত বঞ্চিত হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাকে বলি, যে আমরা যেটা চেষ্টা করছি যে মানে পালিয়ে যাওয়ার শক্তি বা বাংলাদেশ আওয়ামী লীগ, যেটাকে এই মুহূর্তে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, পিআর পদ্ধতি সবচেয়ে বেশি সিকিউর করে দল হিসেবে এই আওয়ামী লীগকে গোপনে ফিরে আসাটা। কোনো না কোনোভাবে কারো না কারো ঘাড়ে ভর করে এটা পসিবল। এবং আপনাকে মনে রাখতে হবে যে আমাদের এটার জানি না পক্ষে যারা বলেন তারা কি তারা যে জিনিসটা বলছেন যে পিআর পদ্ধতি তারা চাচ্ছেন, বলছেন যে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকা ছড়াছড়ি বন্ধ হবে। তখন মনোনয়ন বাণিজ্য হবে না, দলই তো দিচ্ছে, তখনও তো মনোনয়ন বাণিজ্য হবে। দলের কাছে প্রার্থীর তালিকা আছে 300, দল ভোট পেল, ভোটের যে সংখ্যানুপাতিক হার তাতে দল সাংসদ পাবে হচ্ছে 150টা আলোচনা সাপেক্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি উদাহরণ হিসেবে ধরছি, 150টা, তার তো আছে তালিকা 300 জনের। এখন এই 300 জনের মধ্যে 150 জন মোস্ট ফিটেস্ট চুজ করার দায়িত্ব তো দলের। দল বলতে দলের ওই যে আবারও দলের মানে সর্বোচ্চ ধরুন এনসিপি আসলো, এনসিপি 120টা আসন পেল, এই এনসিপি তো দিবে এই 150 আসনের মনোনয়ন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের হাতেই তো সীমাবদ্ধ হয়ে যাবে। কিভাবে মনোনয়ন মানে বাণিজ্য যদি আপনার করার ইচ্ছা থাকে, বাণিজ্য করার যেটা মানে সত্যি কথা যে সুযোগ মানুষ যে কোনো জায়গাতেই তৈরি করতে পারে, মানে এমন কোনো জায়গা নাই যেখানে সে বাণিজ্যটা করতে পারে না। আপনি বাণিজ্য বন্ধ করতে যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মতো একটা সিস্টেমকে তো ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। আর আবারও বলি আপনাকে যে যেইটা আপনি যত দিন গড়াবে আরও নতুন অনেক কিছু আমরা শুনতে পাবো, আরও নতুন অনেক কথা হয়তো সামনে আসবে, কিন্তু মানে যেটা সংখ্যানুপাতিক রিপ্রেজেন্টেশনে যে আলোচনা হচ্ছে, আমি এটার এই মুহূর্তে তেমন কোনো খুব বড় ধরনের কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। এই যে আপনাকে তো আগেই বললাম, জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন এক ধরনের গ্লানি, সেটা থেকে তো অন্তত মুক্তি পাওয়া যাবে পিআর পদ্ধতিটা থাকলে। 1টা সিট পান, 2টা সিট পান, আপনি ওটারও থ্রেশহোল্ড আছে বোধহয়, সেটা সম্ভবত 1%, কিন্তু সেটা এত মিনিমাম যে ওইটা বেসিক্যালি ওই মানে মোরারলেস সবাই আশা করা যায় যে পার হয়ে যাবে। বাকি তারপরে মানে দেখা যায় যে মানে আমি যতটুকু জানি পিআর নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি কিছু ব্যক্তিকেও চিনি, কিছু দেশ জানি যারা পিআরে 2-3টা দেশ, তিমুরের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, পূর্ব তিমুর, সেখানে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রচলন করেছিল এবং দে আর মানে ডাইং টু কাম ব্যাক টু ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেম। এর আগেও অন্যান্য কান্ট্রি বলতে পারেন, আপনি শ্রীলঙ্কায় ফেল করেছে, আরও কয়েকটা দেশ আছে যেখানে মানে সময়ের আগেই সরকার ম্যাচিওর করারও সুযোগ পায়নি, এটা ভেঙে যাচ্ছে। এইটা আপনাকে সরকার, বাংলাদেশের মতো দেশ কিংবা আপনি শ্রীলঙ্কায় ধরুন বা উদাহরণ হিসেবে অন্য দেশগুলোকে আপনি ধরুন, আপনাকে মনে রাখতে হবে একটা সরকার কমপক্ষে 5 বছর যদি না টেকে তাহলে একটা দেশের উন্নয়ন ব্যাপকভাবে ব্যাহত হয়। শুধু উন্নয়ন, আপনি ধারাবাহিকতার কথাটা আমি বলছি, এটা দেশের সামগ্রিক পরিস্থিতিকে ভীষণ রকম অস্থিতিশীল রাখে। আসবো আমি আপনার কাছে, জনাব ফয়েজ আহমদ, আপনার কাছে আসে যে নির্বাচনের পদ্ধতি বা পিআর পদ্ধতি যাই বললে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে, আমরা আপাতত এই সময় দেখছি। এই মতভেদ নির্বাচনে প্রভাব পড়বে কিনা, আপনাদের সরকার যে সময় ঘোষণা করেছেন সেই সময়ের উপর কোনো প্রভাব পড়বে কিনা বা পেছানোর কোনো প্রভাব পড়বে কিনা? জি, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা যারা শুনছেন তাদের, এবং হাবিব আপাকে শুভেচ্ছা। দেখুন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি যেটা খুব পপুলার এখন এই গত কয়েক সপ্তাহ রাজনীতিতে, আমি বলবো বাংলাদেশের মানুষের কাছে একটা নিউলি ইন্ট্রোডিউস টার্ম হচ্ছে পিআর। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন থেকে নানান ধরনের সংস্কার নিয়ে বিভিন্ন ফোরামে, বিভিন্ন পর্যায়ে নানান রকম আলোচনা দীর্ঘদিন থেকে হচ্ছে। এখানকার রাজনৈতিক যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, এখানকার রাজনীতি যে কলুষিত হওয়া নানান প্রক্রিয়ায়,
এখানকার সরকার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা টোটালটা যে ধসে যাওয়া, এই প্রেক্ষাপটে যারা ডেমোক্রেসি বা গভর্নেন্স ক্যাম্পেইনার তারা অনেক দিন থেকেই লেখালেখি কাগজে কলাম লিখছেন, বলছেন পিআর পদ্ধতি। কিন্তু 5 আগস্টের পর এক ঐতিহাসিক বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি এক ধরনের ইরেলেভেন্ট হয়ে পড়ে। এর কিছু লজিক্যাল ঐতিহাসিক প্রয়োজনে কিছু লজিক্যাল কারণ এসে সামনে দাঁড়ায়, যেই কারণে পিআর পদ্ধতি নিয়ে খুব একটা আলোচনা হয় না। এই পিআর পদ্ধতিতে আলোচনা হয় না কোন জায়গায়, কোন বাস্তবতায়? সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যেই নির্বাচনী ব্যবস্থা বা আমাদের এক্সিস্টিং যে পার্লামেন্টের টাইপ, সেই টাইপে আমাদের তো আপা যেটা বলছিলেন যে দের ইজ নো লোয়ার হাউস আর আপার হাউস, স্টিল আমাদের এখানে আপার হাউস নিয়ে আলোচনা হচ্ছে। সেটা যদি দাঁড়ায় তাহলে একটা লোয়ার হাউসের বিষয় আসবে। তো এখন পর্যন্ত যে পদ্ধতিতে যে বাস্তবতায় নির্বাচনটা হচ্ছে, সেই বাস্তবতায় নির্বাচনে যদি পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস হয়, যেটা আইডিয়ালি আলোচনা হয়েছে, মানে যে কারণে নির্বাচন সংস্কার কমিশনের প্রপোজালেও যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশনে পিআর পদ্ধতির বিষয়টি আর আসেনি। এটার একটা আমি যেটা বললাম যে রাজনৈতিক বাস্তবতায় এক ঐতিহাসিক কারণে এটা ইরিলেভেন্ট হয়ে পড়েছে বলে মনে হয়। তো সেই জায়গা থেকে নতুন করে পিআরের একটা আলোচনা আসে একটা ভিন্ন প্রেক্ষাপটে। জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনি জানেন যে সংস্কার কমিশনগুলি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশনের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সিরিজ অফ মিটিংস সেগুলি শেষ করে সাম্প্রতিক সময়ে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে একসঙ্গে সকল পার্টির প্রতিনিধি নিয়ে বৈঠক শুরু করেছে। যেই বৈঠকের মধ্য দিয়ে আশা করা যাচ্ছে যে জুলাই সনদ হওয়া এবং আমরা বাংলাদেশ কি কি ধরনের সংস্কার, মৌলিক সংস্কার পথে যেতে পারবে সেই বিষয়গুলি নিশ্চিত হওয়ার একটা প্রক্রিয়া চলছে। অনেকগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবগুলি রাজনৈতিক দলের ঐক্যমত্য পাওয়া গেছে, সেগুলিতে আমরা খুব ইতিবাচকভাবে দেখছি এবং সার্বিকভাবে এই কমিশনের কার্যক্রম এখন পর্যন্ত খুব ইতিবাচক ধারায় এগোচ্ছে, কারণ পলিটিক্যাল পার্টিগুলি খুব সহযোগিতা করছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে রাজনীতিতে পিআর পদ্ধতি কেন এক বিতর্কের আবির্ভাব ঘটালো? জি দেখুন, আলোচনাটা হচ্ছে বেশ কিছু পলিটিক্যাল পার্টি প্রস্তাব করেছে আপার হাউসে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের জন্য। আপার হাউসের পিআর পদ্ধতিটা কি? সেই পিআর পদ্ধতিটা বলছে যে ভোটের পিআর, অর্থাৎ একটি রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপার হাউসে তার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। অপরদিকে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে না, আপার হাউসের আসন বন্টনের পদ্ধতি হবে লোয়ার হাউসে যেই দলের যতটুকু প্রতিনিধিত্ব তার রেশিও অনুযায়ী আপার হাউস। এখন মুশকিল হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে ডিসকাশন এবং যে লজিকগুলি তারা নিজ নিজ পক্ষে তুলে ধরেছেন সেটা আপনাকে বলার চেষ্টা করছি। যেই পার্টিগুলি আপার হাউসে ভোটের পিআর পদ্ধতি চায়, তারা সংসদের এক্সিস্টিং আসনের রেশিও অনুযায়ী যেটার বিরোধিতা করে, তার লজিক হচ্ছে আমার লোয়ার হাউসে যেই দলের যত প্রতিনিধি আছে শুধু যদি তার রেশিও ধরে আমি আপার হাউসেও করি, তাহলে তো আপার হাউস লোয়ার হাউসের একটা রেপ্লিকা ছাড়া কিছুই হচ্ছে না। তাহলে কেন আমার আপার হাউসের এই রাষ্ট্রের ব্যয় বাড়ানো, আপার হাউস তৈরি করা, নতুন এক ঝামেলার মধ্যে যাওয়ার তো প্রয়োজন নেই। যদি সত্যিকার অর্থেই আপার হাউস করতে হয়, যদি সত্যিকার অর্থেই আপার হাউস বাংলাদেশের সার্বিক গণতান্ত্রিক মঙ্গলের জন্য চিন্তা করতে হয়, সেক্ষেত্রে আপার হাউসে যেন এক ধরনের ডাইভার্সিটি তৈরি হয়। ডাইভার্সিফিকেশন এনশিওর করার জন্য বিভিন্ন দল যারা নির্বাচনে অংশ নেয় তাদের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী রেশিও ধরে কিছু আসন, আমাদের এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আমাদের ধর্মীয় সংখ্যালঘু আছে, নানান প্রক্রিয়ায় ধরে কিছু আসন নানান প্রক্রিয়ায় সংরক্ষিত রেখে কিছু আসনে ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে নিশ্চিত করা। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে এই পদ্ধতিটা খুব বেশি সাড়া পায়নি বলবো না, এই পদ্ধতি, এই আলোচনাটা নিয়ে এক ধরনের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। এর ফলে তারা এখন চাচ্ছে যে লোয়ার হাউস বা আমাদের এক্সিস্টিং যে সিস্টেম, যে পার্লামেন্টারি ব্যবস্থা আছে সেখানেই পিআর পদ্ধতি। আমি আশা করি একটা হচ্ছে যে আপা যেটা বলছিলেন খুব ট্রুলি, যে আমিও যেটা মেনশন করছিলাম যে আমাদের কোনো এজেন্ডা না, কিন্তু এটা জাতীয় ঐক্যমত্য কমিশন লোয়ার হাউসে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না এটা কিন্তু কোনো এজেন্ডাতে নেই। সো এই আলোচনাটা কোথায় হচ্ছে? মাঠে। সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বৃহৎ সমাবেশ করেছে, তারা সেখান থেকে এই দাবিটা তুলেছে। অপরাপর কিছু রাজনৈতিক দল তাদের এই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছে। সুতরাং আমরা এখন পর্যন্ত এটাকে দেখতে চাই একটা পলিটিক্যাল মাঠ রাজনীতির একটা ডিবেট হিসেবে।
এটা এখন পর্যন্ত এরকম কোনো আলোচনায় সরকারের সামনে বা জাতীয় ঐক্যমত্য কমিশনের সামনে এসে হাজির হয়নি যেটা নিয়ে পক্ষে বিপক্ষে বা এটার ভালো মন্দ দিক নিয়ে বৃহৎ বিশ্লেষণের জায়গা রয়েছে। কারণ এইটা ভালো মন্দ নিয়ে বৃহৎ বিশ্লেষণের জায়গা যে সময়টায় ছিল, সেই সময়টায় সেই আলাপ আলোচনায় আপনি যদি খেয়াল করেন দেখবেন যে নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন হয়েছিল, সেই সংস্কার কমিশনের যারা এক্সপার্ট, আমি আপনাকে এতটুকুও বলি, সেই সংস্কার কমিশনের প্রধান বা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা অবদান রেখেছেন, এই ব্যক্তিরাই একসময় এই পিআর পদ্ধতির ক্যাম্পেইনার ছিলেন। বাট আমি আপনাকে যেটা আবারও মেনশন করছি, রাজনৈতিক বিবেচনায় এক ঐতিহাসিক বাস্তবতায় এই অবস্থান থেকে ওনারা সরে এসেছেন। এর লজিক আপা যেটা খুব খোলামেলা বলেছেন যে এতে সবচেয়ে বেনিফিশিয়ারি হবে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দল। সুতরাং বাংলাদেশ সেই সুযোগ দেবে কিনা, বা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে পিআর পদ্ধতি এবং পিআর পদ্ধতি নয়, এই ডিবেটে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংগঠিত রেখেই কি করা যায় সেটা আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তে আসতে হবে। সুতরাং এইটা বর্তমান যেই রাজনৈতিক ডিসকাশনের জায়গা থেকে আপনি তুলেছেন, আমার কাছে এটাকে এখন পর্যন্ত অত্যন্ত প্রিমেচিউর টপিক মনে হয়, খুব বৃহৎ বা বিস্তারিত আলোচনার জন্য। আগামী নির্বাচনে এটা আগামী নির্বাচনে প্রভাব পড়ার, শুনেন, নির্বাচন এমন একটা জিনিস, অন্তত বাংলাদেশের মতো দেশগুলিতে এটাকে আমি আপনাকে এতটুকু বলি যে ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজার সারা পৃথিবী জুড়ে নানানভাবে ওঠানামা করে। ভারতে একটা ঘটনায়ও বাংলাদেশের শেয়ার বাজারে প্রভাব পড়ে, আমেরিকার ঘটনায়ও বাংলাদেশের শেয়ার বাজারে প্রভাব পড়ে। খুব সেন্সিটিভ জিনিস, সেন্সিটিভ মার্কেট। আমাদের ইলেকশনে খুব সেন্সিটিভ। আমাদের ইলেকশনে প্রভাব পড়া বা না পড়া, এটা যে কিসের কারণে পড়তে পারে, একটা সড়ক দুর্ঘটনার কারণে পড়তে পারে। সুতরাং আমি আপনাকে পরিষ্কার করে এটা বলা যে প্রভাব পড়বে না বা পড়বে, এগুলি পলিটিক্যাল আলাপ, সেটা আমি বলবো না। আমরা সরকারের দিক থেকে যদি বলি, তাহলে সরকার একটি শান্তিপূর্ণ ফেয়ার ইলেকশনের জন্য সকল দলের সর্বোচ্চ সহযোগিতার মধ্য দিয়ে একটা দারুণ পরিবেশ চায়। যেই পরিবেশ আপনি বলতে পারেন যে পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারের, ডেফিনেটলি সরকারের। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নির্বাচনের ফেয়ার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব যতটুকু না সরকারের, তার চেয়ে বেশি পলিটিক্যাল পার্টি। কিন্তু যেখানে পলিটিক্যাল পার্টি কেউ কেউ বলছে যে সংস্কার বিচারের কাঙ্ক্ষিত অর্জন না হলে তারা নির্বাচনে যাবে না, এমন ঘোষণা দিচ্ছে। আমরা আশা করছি এই যে দলগুলির যে দাবি, সংস্কারের কাঙ্ক্ষিত জায়গা, বিচারের কাঙ্ক্ষিত জায়গা, আমরা আশা করছি তাদের এই আশা পূরণ হবে। বিচারের কাজ সকল নিয়ম মেনেই অত্যন্ত গতিশীলভাবে চলছে। আশা করা যাচ্ছে নির্বাচনের যে সময়, সেই সময়ের আগে মানুষ যে আকাঙ্ক্ষা আছে মানুষের মধ্যে বিচার নিয়ে, সে আকাঙ্ক্ষার ন্যূনতম হলেও আশাব্যঞ্জক অগ্রগতি হবে। একই সঙ্গে সংস্কারের বিষয়, দেখুন সংস্কারের বিষয়ে দুটো বিষয় বলি। সংস্কারের বিষয়ে প্রথমত আমাকে মাথায় রাখতে হবে 5 আগস্ট পূর্ববর্তী সংস্কার নিয়ে আসতে চাই, একটু বিরতি থেকে ফিরে এসে ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবে। আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা হাবিবা, আপনার কাছে আসি যে জুলাই অভ্যুত্থানের 1 বছর আমরা পার করছি, অনেক কর্মসূচি নিচ্ছি, গণতন্ত্রের উত্তরণের পথে কতটা এগোচ্ছি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। 5ই আগস্ট বা 36শে জুলাই তো আসলে গণতন্ত্রের রাস্তাতে মানে এক অর্থে তুলেই দিয়েছে। এখন এই রাস্তাটাকে, যে এই গণতন্ত্রের যে যাত্রাপথ, এটাকে যতটুকু সম্ভব মানে সহজ করা এবং এই রাস্তাটা যেন টিকে থাকে, সেই প্রচেষ্টা এখন চলছে। আমি যেটা মনে করি যে আমি খুবই আশাবাদী, যেভাবে 5ই আগস্ট বা তার পরবর্তী সময়ে বিভিন্ন দলগুলো, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুরা, তারা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যখন একটা রাজনৈতিক দল গঠন করলেন, বাংলাদেশ এমন একটা সময় পার করছে যখন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে হাইয়েস্ট। আমরা অলমোস্ট এইবার টোটাল ভোটার যদি 12 কোটি হয়, তাহলে ধরে নিতে হয় যে 4 কোটি 4.5 কোটি হচ্ছে তরুণ ভোটার হবে। এবং ইন্টারেস্টিংলি মাফিয়া সরকারের অবদানের কারণে অলমোস্ট 5.5 কোটি লোক প্রথমবারের মতো ভোট দিবে, বা আরো বেশি সংখ্যাটা 6 কোটির নিচে হবে না। তার মানে বিগত যে নির্বাচনগুলো হয়েছে, মানে আমি বলতে চাইছি যে ভোট হয়েছে, তারা ভোটারও ছিলেন কিন্তু ভোট দেওয়ার সুযোগ হয়নি, এইরকম লোকের সংখ্যা কিন্তু ব্যাপক, ফলে দিতেই পারেন। এবং বিষয় হচ্ছে যে কেউ তো হয় দিতে পারেননি, নয় সোজা কথা নির্বাচন বলে যেটা ছিল সেটা তো ফার্স। এই ফার্সটা মানে এক ধরনের একটা বিশাল প্রহসন। এই যে নির্বাচন ব্যবস্থা থেকে টোটাল
ধ্বংস করে দেওয়ার কারণে ব্যাপক সংখ্যক মানুষ এবার প্রথমবারের মতো ভোট দিবেন। এইটা কিন্তু মানে আপনি যেইভাবেই দেখেন না কেন এটা বাংলাদেশের জন্য একটা অসম্ভব রকম মানে যুগান্তকারী, মানে একটা যুগান্তকারী ঘটনা এই জন্য যে আপনি যদি একটা দেশের বয়স 54 বছর হয় সেখান থেকে আপনি 17-18 বছর যদি কেটে দেন, আসলে রিয়েল ভোটটা আমার যদি মনে হয় ভুল না হয়ে থাকে, সেদিন আমরা কোথায় যেন পড়ছিলাম কিছু কিছু বোধহয় ওই যে সিইসিদের কিছু কিছু মানে বক্তব্য, যদিও ওই বক্তব্যগুলো আপনার বাইরে আসার কথা না, কিন্তু কিছু কিছু বক্তব্য এসেছে যে কারা কারা নির্বাচন পরিচালনা করেছেন, কিভাবে কিভাবে কোন কোন শক্তি সরকার কোন কোন টুলকে ব্যবহার করে নির্বাচন ব্যবস্থাটাকে নিজের অনুকূলে নিয়েছে কিংবা ধ্বংস করেছে, এগুলোর ছিটেফোঁটা তো আমরা জানতে পারি। সেই হিসাব করলে 2008 থেকেই আমরা নির্বাচন ধরতে পারি যে নির্বাচন সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচন এই দেশের মানুষ পায়নি। তো এই যে জার্নিটা, এই জার্নিতে যেটা আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল, প্রথম তো টার্গেটগুলো কি কি ছিল, আহতদের চিকিৎসা, নিহতদের পুনর্বাসন, তারপরে ছিল বিচার, তারপরে ছিল আপনার সংস্কার এবং নির্বাচন পরিচয়, একটা নির্বাচন অংশ মানে ইয়ে করা, অনুষ্ঠান করা। এই চারটা কাজই কিন্তু মোটামুটি ভাবে হ্যাঁ কখনো কোনোটা কতটা আশানুরূপ গতিতে হচ্ছে, কমিশনের যিনি সহসভাপতি তিনি বলছেন যে গতি ঠিকই আছে, আশানুরূপ গতিতে চলছে, এই গতিতে থাকলে সংস্কারের প্রক্রিয়া বা গতি তাহলে এই মাসের মধ্যে হয়তো জুলাই সনদ তারা দিতে পারবে না। এটা তো যদি আপনি বলেন যে সংস্কারের গতি কি, তাহলে যদি আমরা দেখি তো গতি তো কিন্তু খুব খারাপ না। এখন বাস্তবায়নটার গতিটা কি হবে সেটা পরের হিসাব, কারণ হচ্ছে আপনার 13টা সংস্কার কমিশন কিন্তু তাদের রিপোর্ট অনেক আগেই দিয়ে দিয়েছেন, সেটার উপর ঐকমত্য কমিশনে কিন্তু তাদের কাজ অলমোস্ট আমি বলবো যে একেবারে এটা কিন্তু খুব জটিল কাজ ছিল। যেমন মানে এখানে যদি সংস্কারের বিষয়ে আসেন 70 অনুচ্ছেদে সবাই একমত হয়েছেন, তারপরে আপনার যে 10 বছর প্রধানমন্ত্রী 10 বছর এইটাতে একমত হয়েছেন, তারপরে দেখলাম যে ওই যে আপনার আসন বন্টন যেটা আছে সেটার একটা স্থায়ী সমাধানে তারা একমত হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা একমত হয়েছেন, আরো দুইটা দেখলাম যে গত লাস্ট দিনে যেটা আলোচনা হয়েছে। মানে মোট কথা আমি যা দেখছি তাতে একটা মোটামুটি ভাবে একটা রাষ্ট্র কাঠামোকে একটা পর্যায়ে নিয়ে আসা এবং একটা সংসদ নির্বাচন আয়োজন করে মানে প্রকৃত গণতান্ত্রিক যাত্রা শুরু করাটা অনেক সহজ। দেখুন আপনাকে আমি একটা জিনিস বলি, সংস্কার কার্যগুলো যখন জুলাই সনদটা হবে তারপরে সেটার উপরে ভিত্তি করে বাকি কাজগুলো হবে এবং সেটা খুব দীর্ঘমেয়াদী কাজ কোনোটাই নয়। মূল বিষয় ছিল ঐকমত্যে পৌঁছানো। এই যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই যে 10 বছর বা 3 টার্ম বা কম পরপর 2 বার বেশি প্রধানমন্ত্রী থাকবেন, এটা ছিল আমাদের কথা। তার মানে আরেকজন কেউ প্রধানমন্ত্রী মাঝখানে হলে কিংবা অন্য দল ক্ষমতায় আসলে পরবর্তীবার আবার ওই একই ব্যক্তি নির্বাচন করতে পারবেন। এইখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটা খুব স্ট্রং একটা পয়েন্ট ছিল এবং এটা দেখেন ওভার দ্য টাইম এটা ডিসকাশনের মাধ্যমে 10 বছরের জন্য, সেটা যদি পূর্ণ মেয়াদ হয় তাহলে দুটো হবে, আর যদি ভাঙা হয় তাহলে সেটা ভিন্ন, কিন্তু 10 বছরের জন্য বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করতে চাই যে কেন এটা বিশেষভাবে মানে এটা প্রণিধানযোগ্য, তা সেটা আমি আপনাকে একটু এক্সপ্লেইন করি। সেটা হলো যে সম্ভাবনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানের যে সম্ভাবনা বা ভারপ্রাপ্ত প্রধানের যে সম্ভাবনা প্রধানমন্ত্রী হয়, এটা কিন্তু এই মুহূর্তের বাস্তবতায় বা মাঠের বাস্তবতায় বা রাজনীতির বাস্তবতায় অন্য কারুরই নাই। ফলে যার সম্ভাবনা বা যেই দলের সম্ভাবনা সর্বাধিক সেই দল যখন একটা জিনিস স্যাক্রিফাইস করে সেটাকে ভ্যালু করতে পারতে হবে এবং ভ্যালু করতে পারাটা উচিত। আমরা এই রাজনৈতিক সংস্কারটা সবার কাছে আশা করি। দেখুন আমি একটু এটার সাথে মানে যুক্ত করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এমন কোনো বিষয় এখন বোধহয় যে শুধু যেটা বললেন ফার্স্ট ভাই যে আপার হাউসে সংখ্যানুপাতিক রিপ্রেজেন্টেশন, এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একেবারে গণতন্ত্রের যুদ্ধে প্রথম থেকে আছে। এটা হচ্ছে সেই দল। এটা কার দল? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আমি দুটো কথা একটু বলার সুযোগ চাই আপনার কাছে। সেটা হলো যে তিনি 1988 সালে গাবতলী মানে ইয়েতে উপজেলায় প্রথম সাধারণ সদস্য হন। 8 বছর বগুড়ার গাবতলী, এবং 8 বছর লেগেছে ওনার কেন্দ্রীয় পদে আসতে। 8 বছর সময় তিনি কিন্তু, তার মা কিন্তু তখন দলের চেয়ারপারসন। এরপরে আপনাকে আমি স্মরণ করিয়ে দিই 91 পর থেকে বিএনপি নির্বাচন কটা পেয়েছে? বিএনপি 2005 পর্যন্ত নির্বাচন পেয়েছে। তার কি সুযোগ ছিল না কোনোটাতে সাংসদ হওয়ার? এখনকার যদি হিসাবটা আমরা করি, প্রথম নির্বাচনের সময় তার বয়স ছিল 26 বছর। তিনি একজন পরিণত ব্যক্তি, এবং তিনি তার রাজনীতি অলরেডি শুরু করেছেন। রাজনীতি তার 3 বছর চলছে। উনি কিন্তু কোথাও আপনি এখনকার সময় যদি হয় কিংবা আপনি যদি আওয়ামী লীগের মানে অন্যান্য উদাহরণগুলো দেখেন, আসলে আওয়ামী লীগের উদাহরণকে আমি টানতে চাই না কেন জানেন? ওরা তো রাজনীতিবিদ ছিল না, মাফিয়া একটা গ্রুপ যে লুট করার জন্য ধ্বংস করার জন্য দেশটাকে, মানে কোনো এক সময় আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক দল ছিল এটা ধ্বংস করে ফেলেছে গত 17-18 বছর ইতিহাস। কিন্তু আপনি দেখেন যে এখানে আমরা 4টে ইলেকশন পেয়েছি এবং আমি খুব
বিস্মিত হই এবং আমি স্যালুট করি যে তাকে কিন্তু অনেক সিনিয়র নেতা তখন বলেছিলেন, অনেকে তাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি এবার এই আসন থেকে দাঁড়ান। ম্যাডাম নিজে 5টা করে যখন আসন এক একজন করতে পারতেন, ম্যাডাম কিন্তু প্রতিটা জীবনে কোনোদিন হারেননি, এটা তো আপনি জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন কোনো ইলেকশনে তার জীবনে হারেননি। যতদিন পর্যন্ত 5টা করে আসন এক ব্যক্তি করতে পারতেন তখনও তিনি জিতেছেন, যখন 3টা করে আসন ছিল তখনও তিনি জিতেছেন। এই আসনগুলো যখন উপনির্বাচনের জন্য দেওয়া হয়, মূল নির্বাচন তার করলেন না, কিন্তু উপনির্বাচনের সময়ও কিন্তু তার সুযোগ ছিল, অনেকেই বলেছেন। এই ধরনের প্রলোভন যিনি এড়াতে পারেন, এই যে ক্ষমতার কাছাকাছি চলে যাওয়া কিংবা তরুণ একটা ছেলে এমপি হতে চাওয়াটা, তো এটা তো যদি আপনি আমাদেরকে বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে যারা মাঠমুখী কিংবা মাঠে কাজ করছে, আমাদের কিন্তু এটা একটা চাওয়া যে আমরা সংসদে যেতে চাই, সাংসদ হতে চাই। এইটা আমাদের চাওয়ার তীব্রতা দিয়েই আমরা বুঝি যে তার জন্য ওই তরুণ তারেক রহমানের জন্য এটা কতখানি তীব্র চাওয়া হতে পারে। কিন্তু কই, ওনাকে তো আমি এগুলোর কোনো প্রলোভনে, কোনো সরকারি পোস্টে আমি তাকে দেখি। আমি আসবো আপনার কাছে। আমি ফয়েজ আহমেদ আপনার কাছে আসি যে আপনার সরকারের অংশ এই সংস্কার আসলে কতটা আশানুরূপ গতিতে এগুচ্ছে, আর জুলাই সনদ বলছেন যে যিনি ঐকমত্য কমিশনের সহসভাপতি, যে জুলাই মাসেই দিতে চান, যে অগ্রগতি ধরে রেখে। জি, প্রথম কথা হচ্ছে জুলাই সনদের বিষয়ে আগে এক বাক্যে বলে নেই। হ্যাঁ, এটা সরকারের প্রবল চেষ্টা, ইভেন পলিটিক্যাল পার্টিগুলি অলসো খুবই কর্ডিয়াল এই বিষয়ে। জুলাই সনদ করার হয়তো আমরা খুব কাছাকাছি আছি, এতটুকু বলতে পারি। আরেকটা বিষয় সংস্কার বিষয়ে, যে সংস্কারের যেই মৌলিক আলোচনাগুলি হচ্ছে, এর কতগুলি বিষয়ে আপা বেশ কিছু উল্লেখ করেছেন। সংবিধানের 70 অনুচ্ছেদ, আপনি জানেন এই যে সংবিধানের 70 অনুচ্ছেদ, এটা আমরা যখন আলোচনা করি তখন সংবিধানের 70 অনুচ্ছেদ যারা শোনেন তাদের অনেকেই এই সংবিধানের 70 অনুচ্ছেদ আমার চেয়ে অনেক ভালো বোঝেন সত্য, আবার বিপুল সংখ্যক আপনার দর্শক আছেন যারা সংবিধানের 70 অনুচ্ছেদ কি জিনিস এটা বোঝেন না। শুধু যেই মানুষগুলি অতটুকু জানেন না অনুচ্ছেদটা কি, আমি তাদের জন্য বলি, সংবিধানের 70 অনুচ্ছেদ হচ্ছে সেই জিনিস, যেই জিনিসের ফলে এই আপা যদি এমপি হয়ে নির্বাচিত হয়ে সংসদে যান, ওনার দল যদি সরকার গঠন করেন, ওই দলের কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধেও উনি নৈতিকভাবে, মানসিকভাবে, ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করার পরেও সেই অবস্থান প্রকাশ করতে পারবেন না। সুতরাং সংবিধানের 70 অনুচ্ছেদ শুধুমাত্র অর্থবিল এবং অনাস্থা ভোটের বিষয়ে রেখে আর বাদ বাকি সব জায়গা থেকে তুলে দেওয়ার মধ্যে দিয়ে আমি ব্যক্তিগতভাবে, আমি জীবনে বহু পার্লামেন্টের সেশন দেখেছি, আমি এখনই বুঝতে পারছি যে আগামীর পার্লামেন্টটা কেমন হবে। একটা প্রাণবন্ত সংসদ হবে। অর্থাৎ আমাদের সংবিধানের যেই গণতান্ত্রিক পরিবর্তন, বা আমরা যে একটি গণতান্ত্রিক সংবিধানের কথা বলি, সেই সংবিধানের জন্য এটা একটা বিশাল দ্বার উন্মোচন করেছে। সংবিধানের 70 অনুচ্ছেদের এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যেই অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে। এটা হয়তো আমরা সেইভাবে আলোচনায় আনতে পারিনি, জাস্ট ডিউ টু টেকনিক্যাল ইস্যুস। সে সংবিধানের 70 অনুচ্ছেদ বললে এদেশের বহু মানুষ তার স্বাভাবিকভাবে বুঝবে না, সে কারণে। কিন্তু অনেক বড় ঘটনা আসলে ঘটে গেছে। তো একইভাবে আপনি ধরুন আমাদের বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেগুলিতে সবাই সম্মতি, দারুণ বিষয়ে সবাই সম্মতি হচ্ছে। আপনার একটা বলছেন ইমপ্লিমেন্টেশন কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। আমি এখানে আপনাকে দুটো কথা বলি। নাম্বার 1, সংস্কারের যে প্রস্তাবগুলি আছে বা সংস্কার বিষয়ে নানান দলের যে দাবিগুলি আছে, আমরা যে সমস্ত বিষয়ে একমত হতে পারবো সেগুলি আমাদের জুলাই সনদ, সেগুলি নিয়ে আমরা সামনে এগোবো। বাদবাকি যে বিষয়গুলিতে একমত হওয়া সম্ভব হবে না, কিন্তু তারপরেও দেখা যাবে অনেক রাজনৈতিক দলের সেখানে দাবি আছে বা সে এই প্রস্তাবটা দিতে চায়, তার জন্য আগামী নির্বাচনে তার দলীয় ইশতেহার খোলা রয়েছে। উনি তার দলীয় ইশতেহারে সেই প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে এসে সেটা করতে পারে। আমি আপনাকে শেষ করি। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সংস্কারের বাস্তবায়ন। সংস্কারের এবং বিচারের বাস্তবায়নের বিষয়ে আমি আপনাকে দুটো কথা বলি। ধরার জন্য ধরে নেই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়ে সংসদে আসলো। আমি এখানে প্রথমে বলি সংস্কার এবং বিচার, এই দুটো নিয়ে অনেক জায়গায় এক ধরনের অনিশ্চয়তার কথা আমি শুনি। আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, বাংলাদেশে যে জুলুম নির্যাতনের ইতিহাস, বাংলাদেশে টর্চারের যেই নজির, মানে সম্ভবত অনলি পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টির প্রধান জনাব তারেক রহমান, যিনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তিনি যদি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, ওনার হাত দিয়ে যদি সংস্কার কার্যক্রমের সকলের সম্মতির বিষয়গুলি বাস্তবায়ন না হয়,
ওনার হাত দিয়ে যদি এই দেশের জুলাইয়ের গণহত্যা বলুন এবং তার পূর্ববর্তী 16 বছরের গুম খুন নির্যাতনের, ভোট কারচুপির, ভোটের অধিকার কেড়ে নেওয়ার বিষয়গুলির যদি বিচার না হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক কিছু থাকবে না। আমরা এতটুকু নাগরিক হিসেবে অন্তত প্রত্যাশা করতে পারি যে একজন মজলুম, আমি আরো আগেও বলেছি যে আমি যদি কোনো ভিকটিমের যদি চেহারা বেশি উঠে, তাহলে তারেক রহমানের চেহারা আসবেই আপনার সামনে। উনি নিশ্চয়ই এই বিচারের সঙ্গে, এই দেশের মানুষের সঙ্গে বিচার না করে বসে থাকবেন না, উনি সেটা করবেন। এখন আপনি যেটা বলছেন যে সংস্কার না হলে বা এই ধরনের দাবিগুলি পূরণ না হলে নির্বাচনে যাবে না, তো এইটা আমার কাছে এখন পর্যন্ত রাজনৈতিক আলাপ হিসেবে মনে হয়। আপনার কাছে আমি আসবো নিশ্চয়ই, আর উত্তরটি নিশ্চয়ই আপাত দেবেন। প্রিয় দর্শক, দেশ নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব ফয়েজ আহমদ, আপনার কাছে আসি যে আসলে যেহেতু সংস্কার প্রক্রিয়া বেশ সন্তোষজনক গতিতে আগাচ্ছে, যেটি আপাও বলছেন, ঐকমত্য কমিশনের সহসভাপতিও বলছেন, সেই ক্ষেত্রে আসলে নির্বাচনের প্রস্তুতির দিকে হাঁটছে সরকার? ডেফিনেটলি। দেখুন, আমি আপনাকে বলি, এটা একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছিলেন যে, ইনফ্যাক্ট আমি নিজে এই প্রশ্ন ফেস করেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এমন একটি ধারণার পরে কি নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা আলাদা করে। দেখুন, নির্বাচন কমিশনের প্রধানতম দায়িত্ব হচ্ছে নির্বাচন কন্ডাক্ট করা, তাই তো? নির্বাচন কমিশনকে নির্বাচন করতে হবে, এটা উনি কাগজে দেখেছেন বিভিন্ন জায়গায়। ওনার তো এই প্রস্তুতিই থাকবে, ওনার তার মানে নির্বাচন কমিশনের তার অন্য কোনো প্রস্তুতি নাই, তার তো অন্য কোনো এঙ্গেজমেন্ট নাই। সুতরাং এখন নির্বাচন কমিশনের একটা প্রত্যাশা আমি সরকারের দিক থেকে বলতে পারি, যেটা হচ্ছে যে আমরা ভুলে গেলে চলবে না যে এই জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রবাসীরা কি ধরনের ভূমিকা রেখেছিলেন। রেমিটেন্স শাটডাউনের সময় কিন্তু পলক হাত জোড় করে বলেছে যে আপনারা টাকা পাঠান। তার মানে প্রবাসীদেরকে ভোটে যুক্ত করার একটা প্রবল চেষ্টা সরকারের দিক থেকে। সরকার আন্তরিক, সরকার চাচ্ছে নির্বাচন কমিশনকে এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আগে থেকেই বলা হচ্ছে। সেটা যদি সম্ভব হয়, এটা হবে একটা দুর্দান্ত ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা হবে। আদারওয়াইজ নির্বাচন কমিশন তার যে ধরনের একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের প্রস্তুতি নিতে হয়, সেই ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হিসেবে নিচ্ছে। সরকারের দিক থেকে বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন যে কোনো ধরনের সহযোগিতা চাইলে নির্বাচন অনুষ্ঠান সরকার করতে প্রস্তুত। ইন দ্য মিন টাইম অর্থ উপদেষ্টা বলে দিয়েছেন যে নির্বাচনের বাজেটের বিষয়ে কোনো ধরনের কার্পণ্য করা হবে না। সুতরাং সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটি নির্বাচন করার অভিপ্রায় উনি ব্যক্ত করেছেন। উনি বিশ্বাস করেন একটি সুন্দর নির্বাচন করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিজ, এবং আমি যদি ব্যক্তিগতভাবে বলি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি, আপার দল। বিএনপির দিক থেকে যত বেশি সহযোগিতা পাওয়া যাবে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের নির্বাচন তত বেশি সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ। মাহমুদা হাবিবা, পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে যে খুব দ্রুতই একটি নির্বাচন চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে, খুব দ্রুতই। সেক্ষেত্রে যেটি ফয়েজ আহমদ বললেন যে তারা নির্বাচনের প্রস্তুতির দিকে হাঁটছে সরকার, আর কোনো বাধা দেখেন কিনা, আপনারা সহযোগিতা করবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু ফয়েজ ভাইয়ের আগের কথার একটু রেশ ধরতে চাই। সেটা হলো উনি বলেছেন যে হিসাব সবকিছু ঠিকঠাক থাকলে এবং ইনফ্যাক্ট নির্বাচন যদি হয় এবং নির্বাচন যদি মোটামুটিভাবে অংশগ্রহণমূলক এবং ফেয়ার হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে, এটা মোটামুটিভাবে আমরা বিশ্বাস করি। কাজেই এই যেটা হয়েছে যে আমি আপনাকে কিছুক্ষণ আগেই সম্ভবত এই শোতেই আপনাকে আমি এক্সপ্লেন করেছি যে আমাদের চেয়ারপারসন কিংবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তাদের বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে, যে তিনি এমন একজন মানুষ যে পাওয়ারের কাছে পাওয়ার থাকা অবস্থাতে তিনি কখনো মানে ঠিক ওই প্রলোভনটাই পা দেননি। আর এরপরে 17-18 বছরে তাদের সামনে কিন্তু বহু ধরনের প্রলোভন এসেছে। এক্সাইলে তিনি থাকাকালীন সময় বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমতার প্রলোভন, ক্ষমতায় টিকে থাকা, এই জন্য যে তাদের দিয়ে কোনো এই ধরনের অন্যায় সম্ভব হবে এটা আমি বিশ্বাস করি না প্রথমত, এবং এটা সম্ভবই না, এটা হিস্ট্রি বলে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আপনি যদি মনে থাকে যে মানে আপনার একটা ইলেকশন হয়েছিল, যে ইলেকশন তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পুনর্বহাল করে স্রেফ 5 দিনের একটা সংসদ চালু করার পরে সংসদ ভেঙে দিয়ে বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচন দিয়ে দেন। এবং এই বিএনপি যে সংস্কারগুলো তো ঐক্যমত হচ্ছে, সেগুলো ক্ষমতায় গেলে যেই জায়গাগুলো ঐক্যমত আপনাকে আমি বলছি যে এই যে বিচার ব্যবস্থা, বিচার তো ভাই 16-17 বছর বয়সে আমাদের মানে এই যে নির্যাতন, এই যে আপনার 600-700 মানুষ গুম, এই যে অলমোস্ট মানে
কয় হাজার যে আসলে মারা গেছেন, ক্রস ফায়ারেই তো আছে 3,500 উপরে, এবং সেই সময় যে মৃত্যু সেটা তো 8-10,000 বা 15-20,000-এর নিচে নয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেটা আপনাকে বলছি, বিচার তো চলবেই, ব্যক্তিগতভাবে আপনাকে নিশ্চয়তা দেয়। আজও কিন্তু আমরা কোর্টে হাজিরা দেই কোন মামলায়, সেই মামলায়। এবং সংস্কারের যে সনদ হবে, জুলাই সনদ, এটা তো বাস্তবায়ন করবে বলেই বিএনপি এত বার্গেইন করছে, আমরা এত মত বিনিময় করছি সবার সাথে। নাহলে তো আমরা খুব সুন্দরভাবে সবার সাথে আগে প্রথমেই সই করে নিতে পারতাম এবং বলতে পারতাম আমরা আসলেই চাই বলে, পরিবর্তনটা চাই বলে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে যতটুকু তারা ছাড় দিতে পারে সে অনুযায়ী কাজ করার। মাহমুদা হাবিবা এবং ফয়েজ আহমেদ দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।